শিলা, আপনি কেমন আছেন? শিলা, শুনতে পাচ্ছেন? এবার কিন্তু সময় খুবই কম আছে, বুঝছেন? খুবই কম সময় আছে। এখন অন্তত একটু অ্যাক্টিভ হন, ঠিক আছে? এখন একটু অ্যাক্টিভ হন, যেখানে সমস্যা আমাকে নক করবেন, বলবেন। আর কোনো অবস্থাতেই এখানে যতজন আছেন একজনও যেন ফেল করবে না, আমি এইটা আশা রাখি। আর বাকি যারা আছেন সকলেই আপনাদের পাস করানোর জন্য যা যা করা প্রয়োজন আমি তাই তাই করব, কিন্তু আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। আপনাদের অধিকার সম্পর্কে যদি আপনারা সচেতন না থাকেন, তাহলে তো আসলে অধিকার আপনাদের বাসায় যে দিয়ে আসতে পারি না। এখন একটা অধিকার সম্পর্কে যদি যে কোনো ব্যক্তি সচেতন না থাকে, কোর্ট কাছারি আদালতও সেই অধিকারটা কিন্তু এক্সিকিউট করে না বা দেয় না। আপনি হকদার কিন্তু আপনি সচেতন না, আপনাকে কিন্তু সেই অধিকারটা দিবে না, আইন আদালতও দিবে না। এই জন্য আপনাদের যে অধিকার, সেই অধিকারটা আপনারা বুঝে নেবেন, আপনারা সচেতন হবেন। তারপরে দেখেন 89 ধারার আমরা যেটা বললাম তারই একটা ক্রয় করার দিন হতে 2 বছরের মধ্যে যার সম্পত্তি ক্রয় করা হয়েছে, মানে এত সময় আমরা আগে যেটা বলছিলাম যে 6 মাস, তারপরে আপনার 6 মাসের মধ্যে দাবি করবে, 1 বছরের মধ্যে মামলা করবে, এটা হচ্ছে অন্য কোনো ব্যক্তি যদি দাবি থাকে সেক্ষেত্রে। আর এখন যার সম্পত্তি ক্রয় করা হয়েছে তার কি অধিকার আছে সেটা বলা হচ্ছে। ক্রয় করার দিন হতে 2 বছরের মধ্যে যার সম্পত্তি ক্রয় করা হয়েছে সে যদি নিজে আদালতে হাজির হয়, তাকে আদালতে হাজির করা হয়, সে যদি আদালতকে এই মর্মে সন্তুষ্ট করতে পারে যে সে আত্মগোপন বা পলায়ন করে নাই, মানে সে আত্মগোপন করে নাই বা পলাতক হয়নি, সে হুলিয়া সম্পর্কে অজ্ঞাত ছিল, তাকে আদালত তার ক্রয়কৃত সম্পত্তি মুক্তি করে দিবেন। আর যদি সম্পত্তি বিক্রয় করা হয় তাহলে উক্ত ব্যক্তির সম্পত্তির বিনিময়ে টাকা পাবেন, মানে যে কয় টাকা মূল্য সেই মূল্যটা সে পাবে। এখন এই যে যার সম্পত্তি ক্রয় করা হয়েছে সে যে আবেদন করলো ক্রয়টা যেন কন্টিনিউ না করে বা ক্রয়টা যেন করে দেয়, এখন এই আবেদন যদি অগ্রাহ্য করে তাহলে সেই ব্যক্তি কী করতে পারবে? সংশ্লিষ্ট আদালতে আপিল করতে পারবে, সংশ্লিষ্ট আপিল আদালতে আপিল করতে পারবে। এটা গেল। এইবার দেখেন আমরা একটা গুরুত্বপূর্ণ ধারাতে যাব, যে আমরা প্রথমে পাইলাম কি, আমরা প্রথমে পাইলাম যে সমন, তারপরে পাইলাম অ্যারেস্ট ওয়ারেন্ট, তারপরে পাইলাম হুলিয়া, তারপরে পাইলাম সম্পত্তি ক্রোক। এই কয়ভাবের কোনোভাবেই যদি কোনো ব্যক্তিকে যদি বা কোনো আসামিকে কোর্টে হাজির করা না যায় তাহলে
এই কি করা যাবে, আসামির অনুপস্থিতিতে বিচার করা যাবে। এটা বলা আছে 339-এর খ ধারাতে। ফৌজদারি কার্যবিধির 339-এর খ ধারাতে বলা আছে যে এই পূর্বের যে নিয়ম আছে এই নিয়মের কোনোভাবেই যদি অ্যারেস্ট করা না যায় বা কোর্টে যদি হাজির করা না যায়, কোর্টে যদি হাজির করা না যায় তাহলে তার বিচার করা যাবে তার অনুপস্থিতিতে। এই যে আপনার যারা পলাতক আছে এই মুহূর্তে তাদের কিন্তু বিচার এই যে আপনার 339-এর খ ধারার অধীনে হচ্ছে। এখানে নিয়মটা কি, আপনার এই যে 87-88 ধারার অধীনে যদি কাউকে হাজির করা না যায় তাহলে 2টা বাংলা জাতীয় পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিবেন 30 দিনের একটা সময় দিয়ে। আমরা দেখলাম যে হুলিয়াতে 30 দিন সময় পাচ্ছে, আর এই যে আপনার একটা পত্রিকাতে বিজ্ঞপ্তি দিবেন 30 দিনের সময় দিয়ে। যদি 2টা বাংলা পত্রিকাতে, জাতীয় বাংলা পত্রিকাতে বিজ্ঞপ্তি দিতে হবে, এই 30 দিনের মধ্যে যদি হাজির হইতে ব্যর্থ হয় তাহলে সে আসামির অনুপস্থিতিতে কি করা যাবে, বিচার কার্য চলমান রাখা যাবে বা বিচার সম্পন্ন করা যাবে। এখন কথা হলো সে তো দেশে নাই, তাহলে আপনার এইভাবে বিচার করে লাভটা কি, প্রশ্ন আসে না? এখন ধরো আপনার এইভাবে বিচার চলমান আছে, বিচার চলে রায় ঘোষণা হইলো, রায় ঘোষণা হওয়ার পরে তার সাজা হলো ধরেন যে 14 বছরের কারাদণ্ড, 5 লক্ষ টাকা জরিমানা, অর্থদণ্ড। এখন তার জীবন অতিবাহিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাকে যখনই বাংলাদেশের মধ্যে পাওয়া যাবে এই আদেশটা কার্যকর করা যাবে। 10 বছর হোক, 20 বছর হোক, যে কোনো সময় কার্যকর করা যাবে। আবার যদি মনে করে ইন্টারপোলের মাধ্যমে বা ইন্টারন্যাশনাল কোনো এজেন্সির মাধ্যমে তাকে হাজির করবেন বা আপনার কোনো দেশের স্বার্থে যদি চুক্তিবদ্ধ হয়ে যদি হাজির করার চেষ্টা করে তাও করতে পারবেন। এখন এটা এক্সিকিউট করবে তো সরকার, তাই না? বিচার করবে বিচারক, এক্সিকিউট করবে পরবর্তীতে সরকার। হ্যাঁ, তাহলে আমরা এই যে 339-এর খ ধারা যেটা পাইলাম যে অনুপস্থিত বিচার, তাহলে কমপক্ষে 2টা বাংলা জাতীয় পত্রিকাতে বিজ্ঞপ্তি দিতে হবে, সময় দিবে 30 দিন। যদি হাজির হয় তাহলে তো রেগুলার যেভাবে বিচার হয় এভাবে বিচার হবে, আর যদি হাজির না হয় তাহলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়াতে কী হবে, আপনার বিচার কার্যক্রম চলমান থাকবে। ভাই এখন মনে হয় একটা জাতীয় দৈনিক বাংলা পত্রিকার কথা বলা হয়েছে ভাই, আগে মনে হয় 2টা ছিল নাকি? আমারটা বলছে ভাই, আমারটা তো একটা দেয়া, নতুন অ্যামেন্ডমেন্টটা কি যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে? নতুন অ্যামেন্ডমেন্টে কয়টা দাও, একটা দাও? ভাই অ্যামেন্ডমেন্টে একটা দেয়া, হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা কারেকশন করে দিব, আমরা অ্যামেন্ডমেন্ট কপি আমি খুব দ্রুত ওইটা নোট করে আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? আপনারা একটা অথবা 2টা যেটাই হোক না কেন আপনারা একটু লিখে নেবেন, আর নোট তো পেয়ে যাবেন, তখন আপনারা করে নেবেন। এটা মেজর কোনো ইয়ে না। ভাই আমি অ্যামেন্ডমেন্টটাই কিনছি, অ্যামেন্ডমেন্টে একটা দেওয়া। আচ্ছা, তাহলে দেখেন যে আপনার একজন ব্যক্তিকে হাজির করতে হলে তাহলে আপনারা কি কি জিনিস পাইলাম, প্রথম হলো সমন, তারপরে গ্রেপ্তারি পরোয়ানা, তারপরে হুলিয়া, তারপরে সম্পত্তি ক্রোক। এই 3টার কোনোটাই যদি না পাওয়া যায়, 4টার, তখন আমরা কি করব, তার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করব, ঠিক আছে? এবার আমরা চলে যাব 90 ধারাতে, আমরা চলে যাব 90 ধারাতে। এইগুলোর মধ্য থেকে কি কারো কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? দেখেন 90 ধারাতে চলে যান। 90 ধারাতে বলছি, ইংরেজি টাইটেলটা আপনার 90 ধারাতে পড়তে হবে। ইংরেজি টাইটেলটা ইস্যু অফ ওয়ারেন্ট ইন লিউ অফ অর ইন অ্যাডিশন টু সমন। সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত হিসাবে ওয়ারেন্ট জারি।
সমন জারি করার পূর্বে এবং পূর্বে কিন্তু হাজির হওয়ার জন্য নির্ধারিত তারিখের পূর্বে আদালতের নিকট যদি এটি প্রতীয়মান হয় যে উক্ত আসামি পলায়ন করেছে বা গোপন সমন অনুযায়ী হাজির হবে না, তাহলে আদালত সমনের পরিবর্তে ওয়ারেন্ট জারি করতে পারবেন। একইভাবে সমন অনুযায়ী নির্ধারিত দিনে অভিযুক্ত ব্যক্তি হাজির না হলে আদালতে হাজির না হওয়ার যুক্তিসঙ্গত কারণ প্রদর্শন না করলে সমনের অতিরিক্ত হিসাবে কি করতে পারবে, ওয়ারেন্ট জারি করতে পারবে। এখানে দেখেন যে সমনের পরিবর্তে এবং সমনের অতিরিক্ত মাঝে দেওয়া আছে কি বা। এই টাইটেলটা শুধু আপনারা একটু ভালো করে মনে রাখবেন এবং শুধু বোঝার চেষ্টা করবেন। যেমন ধরেন যে আপনার আজকে সমন ইস্যু করা হইলো, ঠিক আছে, এক সপ্তাহের মধ্যে বাই আপনার খবর পাইলো বিচারক যে কোনোভাবেই সমন এসে হাজির হবে না, তখন বিচারক কি করতে পারে, এই সমনের পরিবর্তে বা অতিরিক্ত হিসাবে কি করতে পারে, ওয়ারেন্ট জারি করতে পারে। সমনের পরিবর্তে বা অতিরিক্ত হিসাবে ওয়ারেন্ট জারি করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মূল ভাষ্য। এটা গেলো আপনার 90 ধারাতে। তাহলে এখানে 90 ধারা আপনার এই যে ইংরেজি যে টাইটেলটা আছে, ইংরেজি টাইটেলটা 3 স্টার দিয়ে রাখেন আর মাঝে অর দেওয়া আছে, ঠিক আছে, ইন লিউ অফ অর ইন অ্যাডিশন টু, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ নিচে একটু দাগ দিয়ে রাখেন। এইখান থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষাতে আসতে পারে বা আসবে। এখানে কিন্তু মাঝে কিন্তু বা দেওয়া আছে, মাঝে কিন্তু এবং দেওয়া নাই, মাঝে কিন্তু এবং দেওয়া নাই, বা দেওয়া আছে। সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত হিসাবে, সমনের পরিবর্তে বা অতিরিক্ত হিসাবে ওয়ারেন্ট জারি করতে পারে, এটা দেওয়া আছে। তারপর দেখেন যদি কোনো ব্যক্তিকে একবার প্রথমে ওয়ারেন্ট ইস্যু করে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে সমন দিতে পারে না। যদি সমন দেয় পরবর্তীতে কিন্তু ওয়ারেন্ট দিতে পারে। কোনো ব্যক্তিকে আপনার কি করলো, প্রথমে আপনার সমন দিল, প্রথমে সমন দেওয়ার পরে পরে কিন্তু ওয়ারেন্ট দিতে পারবে। আবার যদি কোনো ব্যক্তিকে আপনার প্রথমেই ওয়ারেন্ট দেয় সেক্ষেত্রে পরে কিন্তু সমন দিতে পারবে না। কারণ কি, আমাদের প্রথম ধাপ হচ্ছে কি সমন, তারপর হচ্ছে ওয়ারেন্ট। এখন পরেই যদি আপনার প্রথমেই যদি আপনার দ্বিতীয় ধাপে চলে যায় তাহলে কিন্তু প্রথম ধাপে আবার ব্যাক আসতে পারবে না। এটা আপনার বিচারকের ডিসক্রিপশনের পাওয়ার, কিন্তু সাধারণত দেয় না। তবে পরীক্ষাতে যদি আসে তাহলে আপনারা বলবেন যে ওয়ারেন্ট দিলে পরে সমন দিতে পারবে না, আর প্রথমে সমন দিলে পরে ওয়ারেন্ট দিতে পারবে। এইবার চলে যাব আমি 96 ধারাতে, বস্তু বা দলিলকে হাজির করার জন্য তল্লাশি। কোনো বস্তু বা দলিলকে হাজির করার জন্য তল্লাশি পরোয়ানা। জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিম্নোক্ত কারণে কি করতে পারে, আপনার কোনো তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। দেখেন 94 এবং 95 ধারার অধীন কোনো ব্যক্তিকে যদি কোনো বস্তু বা দলিল হাজির করার জন্য সমন দেওয়া হলে তিনি যদি উক্ত দলিল বা বস্তু হাজির না করলে উক্ত বস্তু বা দলিল কার কাছে আছে সেটা আদালতের নিকট অজানা থাকলে এবং উক্ত বস্তু বা দলিলকে বিচারিক কার্যক্রমের জন্য যদি অতীব জরুরি হয় তাহলে কি করবে, জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি করতে পারে, আপনার এই যে তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। আমরা জানি যে আপনার এই তল্লাশি পরোয়ানা জারি করতে পারে দুইভাবে, কোনো ব্যক্তিকে হাজির করার জন্য, আবার কোনো বস্তু বা ডকুমেন্ট হাজির করার জন্য। যদি এই ধরনের কোনো আদেশ দিয়ে থাকে তাহলে এই আদেশের বিরুদ্ধে কী করা যাবে, রিভিশন করা যাবে। আমরা ফৌজদারি কার্যবিধি থেকে যতগুলো আপিল এবং রিভিশন করা যায় এইগুলোর মধ্য থেকে শুধুমাত্র আমরা আপিলগুলো মনে রাখবো, আর বাকি সকল ক্ষেত্রে রিভিশন করতে হবে, এইটুকু শুধু আমরা এই লাইনটা পড়বো। তাহলে আপনার এই পুরো ফৌজদারি কার্যবিধির আপনার আপিল আর রিভিশন কোন ক্ষেত্রে করা লাগবে ইজিলি মনে রাখতে পারবো। কারণ আমরা জানি যে ফৌজদারি কার্যবিধিতে আপিল করা যায় লিমিটেড ক্ষেত্রে, কয়েকটা ক্ষেত্রে আপিল করা যায়, বাকি সকল ক্ষেত্রে রিভিশন করতে হয়। তাহলে আমরা শুধু মনে রাখবো আপিলটা, শুধু কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় এটা মনে রাখবো,
আর বাকি যতগুলো ক্ষেত্র আছে সকল ক্ষেত্রেই রিভিশন করতে হবে। তাহলে আপনার পুরো ফৌজদারি কার্যবিধিটা আপনার খুব মানে সংক্ষিপ্ত সময়ে আপনার কোনটা আপিল করতে হবে, কোনটা রিভিশন করতে হবে, এটা মনে চলে আসবে। 97 ধারায় শুধু টাইটেলটা পড়বেন, পাওয়ার টু রেস্ট্রেন্ট ওয়ারেন্ট, পাওয়ার টু রেস্ট্রেন্ট ওয়ারেন্ট। আটানব্বই ধারাতে চলে যান, যে বাড়িতে চোরাই মাল, জাল, দলিলাদি আছে মর্মে সন্দেহ হয় সে বাড়িতে তল্লাশি। ধরুন কোনো বাড়িতে যদি আপনার চোরাই মাল আছে, জাল দলিল আটক করা আছে, মর্মে যদি সন্দেহ হয় তাহলে কি করতে পারবে? তল্লাশি পরোয়ানা জারি করতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যদি এটা প্রতীয়মান হয় তাহলে আপনার কি জেলা ম্যাজিস্ট্রেট, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট, মানে জেলা ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট তল্লাশির কি করতে পারে? তল্লাশি পরোয়ানা জারি করতে পারেন। এখান থেকে আর বেশি কিছু দরকার নাই। এখতিয়ারের বাইরে কোনো স্থানে তল্লাশিতে প্রাপ্ত দ্রব্যাদির ব্যবহৃত ব্যবস্থা, এটা 99 ধারা দরকার নাই। আপনারা দুইটা জাস্ট পয়েন্ট একটু মনে রাখবেন যে ট্রানজিট রিমান্ড গ্রান্ট করা হয় 86 ধারাতে, আবার ইন্টারিম বেল গ্রান্ট করা হয় এটাও আপনার কততে? 86 ধারাতে। শুধু এই দুইটা জিনিস এখান থেকে একটু মনে রাখবেন। আর সরকার কর্তৃক প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা 99-এর ক ধারাতে, মানে যেই পুস্তক বা অন্যান্যগুলো যেগুলো আপনার আসলে সমীচীন না বা যেটা আপনার রাষ্ট্রবিরোধী বা কোনো প্রতিষ্ঠান মানে সরকারি প্রতিষ্ঠান বা কোনো সরকারি যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এদের বিরুদ্ধে হয় বা মানহানিজনক হয় তাহলে সেগুলো কি করতে পারবে? বাজেয়াপ্ত ঘোষণা করতে পারবে। এটা যদি বাজেয়াপ্ত ঘোষণা করে তাহলে সরকার যদি বাজেয়াপ্ত ঘোষণা করে তাহলে হাইকোর্টে কি করা যাবে? আবেদন করা যাবে। হাইকোর্টে কি করতে হবে? আবেদন করতে হবে। কারণ আপিল করার কিন্তু কোনো সুযোগ নাই। এখানে আবেদনের কথা বলা হয়েছে, যেখানে আবেদনের কথা বলা হয়েছে এখানে কিন্তু ডাইরেক্টলি আপনার আপিলের কথা বলা হয়নি, বলা হয়েছে কিসের কথা? আবেদনের কথা। এখানে আবেদন করবেন কত দিনের মধ্যে? যেই তারিখে আবেদন আপনার বাজেয়াপ্ত করা হয়েছে ওই তারিখ থেকে আপনার 2 মাসের মধ্যে কি করা যাবে? হাইকোর্ট ডিভিশনে বাতিলের আবেদন করা যাবে। আমরা যে দলিল হাজির করার জন্য আমরা কি পাইলাম যে এই তল্লাশি পরোয়ানা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার অমুকের বউ সে নিয়ে গেছে, আরেকজনের ছেলেকে কিডন্যাপ করে এনেছে, তারপরে ভেগে চলে গেছে, এই যে একদম মানে বিভিন্ন রকমের কথা টথা শুনি না। তা যদি এই রকমের যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আপনার উদ্ধার করার জন্য দ্রুততম পদ্ধতি হচ্ছে আপনার 100 ধারাতে মামলা করা। ওই কোনো ব্যক্তিকে হাজির করার জন্য, কোনো ব্যক্তিকে উদ্ধার করার জন্য মামলা করতে হয় 100 ধারাতে। এখন যদি কোনো ব্যক্তিকে যদি বেআইনিভাবে আটক করে রাখে তাহলে সেই ব্যক্তিকে হাজির করার জন্য এই 100 ধারাতে কি করা যাবে? মামলা দায়ের করা যাবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে মুক্তি করার জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারবেন, কিন্তু 100 ধারার মামলা বিচার করবেন কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট, এডিএম কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার কি করবেন? এই 100 ধারা নিয়ন্ত্রণ করবেন। তারপরে আপনার এখানে এটা চলে গেল। তারপরে দেখবেন যে আপনার এই 104 ধারাতে পাওয়ার টু ইম্পাউন্ড ডকুমেন্ট ইটিসি প্রডিউসড, এটা আপনারা এই 104 ধারা শুধুমাত্র টাইটেলটা পড়বেন, আর 105 ধারা শুধুমাত্র টাইটেলটা পড়বেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি এটাও করবেন। আর এখান থেকে আর কোনো কিছু পড়ার দরকার নাই, এখান থেকে আর কোনো কিছু পড়ার দরকার নাই। তারপরে
103 ধারাতে শুধু টাইটেলটা বলবেন যে সার্চ টু বি মেড ইন প্রেজেন্স অফ উইটনেস, মানে উইটনেসের সম্মুখে। আবার 104, 105 এই কয়েকটা ধারারই শুধুমাত্র টাইটেলটা পড়বেন, আর ভিতরে কোনো কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে? আর কোনো কিছু পড়ার দরকার নাই। এখন আমি আপনাদের পরবর্তী পরীক্ষার শিডিউল আমি খুব দ্রুতই দিয়ে দিব। পরীক্ষার শিডিউল দিয়ে দিলে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন। আর পরবর্তী ক্লাস আমি সমন থেকে শুরু করব। এই যে 107 ধারা থেকে আমি শুরু করব, সেই ক্লাসটা আমি কবে দিব আমি খুব দ্রুত আমি অ্যানাউন্স করে দিব। আর আপনারা খুব মনোযোগ সহকারে পড়ালেখা শুরু করেন। আর যেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে আমাকে জানাবেন বা করবেন। কারো কি কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি ক্লাসটা শেষ করে দিই আজকে। হ্যাঁ, ওই আমার একটা কথা জানার ছিল। এই জি জি। ওই কাগজগুলো জমা দিয়েছিলেন, ওরা কি একটু মানে দেখে নিছে যে আমার সব ঠিক আছে কিনা বা কোনো কিছু কম আছে কিনা, নাকি এমনিতে শুধু প্যাকেট সহ জমা নিয়ে নিছে? যদি কাগজ ঠিক না থাকতো তাহলে তারা নিত না, এটা হলো প্রথম কথা। ওই- আর যদি আচ্ছা। ঠিক না থাকলে তাহলে রিসিপ্ট লিখতো না, ঠিক আছে? মানে আমি তো মানে ওই ডকুমেন্টগুলো, রেডি করিনি ওই হ্যাঁ, আমার। হ্যাঁ, আমাকে ডকুমেন্টগুলো একজন রেডি করে দিয়েছে তো। জি জি জি, ডকুমেন্টগুলো ঠিক না থাকলে আপনার ওই পেপারসগুলো তারা রিসিভ করে না। যদি সিঙ্গেল একটা অক্ষরেও যদি ভুল থাকে তাহলে বার কাউন্সিল ওরা ওটা নেয় না। এরা খুব সেনসিটিভ। সেনসিটিভ বলতে কি মানে একটু মানে কি বলবো, আহ, যে মানে অতি জাঁকজমকপূর্ণ, মানে নিজেকে তো মানে অন্য রকমের কিছু করে। এখন তারা ওই হ্যাঁ, সিঙ্গেল একটা মিস্টেক হইলেও তারা আসলে সেটা গ্রান্ট করে না, যেটা টোটালি সিলি রং মিস্টেক, তারপরে সেটাও তারা অ্যাকসেপ্ট করে না। সুতরাং সব ঠিক আছে বলেই তারা অ্যাকসেপ্ট করছে, সমস্যা নাই। হ্যাঁ, মানে ওই আমি তো আরেকজনকে দিয়ে রেডি করাইছি, আমি তো দেখিও নাই, মানে সে সরাসরি আপনার কাছে পাঠাইছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।